চায়ে চিনি দিতে গিয়ে ছেলে বলল এমন মিষ্টি কথা যে আমি বুঝতে পারলাম না আসল মিষ্টি কোনটা, চিনি নাকি তার ভালোবাসা। সন্ধ্যায় চা বানাচ্ছিলাম। ছেলে রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আজ আমি চা বানাব। আমি বললাম, পারবি? সে হাসল, তোমার কাছ থেকে শিখেছি। চুলায় পানি বসাল। চা পাতা দিল। মা, কতটুকু চিনি দেব? আমি বললাম, 2 চামচ। সে চিনি দিতে গিয়ে বলল, তোমার হাসি এই চিনির চেয়েও মিষ্টি। আমি হেসে দিলাম। চা ফুটে উঠল। মা, এই চা যেমন গরম, আমার ভালোবাসাও তেমনি গরম। দুধ দিয়ে রং সুন্দর হল। আর এই দুধের মতোই পবিত্র আমার ভালোবাসা। আমি তার দিকে তাকালাম। চা ছেঁকে কাপে ঢাললাম। সে একটা কাপ আমার হাতে দিয়ে বলল, মা, এই চা পান করার আগে আমার একটা কথা শোনো। আমি কাপ হাতে নিয়ে অপেক্ষা করলাম। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কাপ থেকে ধোয়া উঠছিল। তুমি আমার স্ত্রী হয়ে যাও। চায়ের গরমে আমার ঠোঁট পুড়ে গেল। কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। বিয়ে করো আমাকে, মাগি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দেবী। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম প্রদীপ কুমার, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি ভাবলাম রাহুল হয়তো কোনো নাটক করছে বা কোনো কবিতার অংশ পড়ছে। কিন্তু তার মুখের গম্ভীর ভাব দেখে আমি বুঝলাম এটা কোনো রসিকতা নয়। আমি হেসে বললাম, রাহুল, তুমি কি বলছ? এসব কি আবোলতাবোল কথা? সে আমার হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, মা, আমি গুরুতর। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কাপটা টেবিলে রেখে দিয়ে বললাম, রাহুল, তুমি বুঝতে পারছ না তুমি কি বলছ? আমি তোমার মা। সে আমার কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দর নারীও। তোমার রূপ, তোমার ব্যবহার, সব কিছুতেই আমি মুগ্ধ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু প্রেমে কোনো বয়স নেই, কোনো সম্পর্ক নেই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাহুল, তুমি ঠিক নেই। ডাক্তার দেখানো দরকার। সে হাসল, মা, আমি পুরোপুরি ভালো আছি। আমার মন আমার নিজের নিয়ন্ত্রণে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুলও আমার পিছু নিল। মা, তুমি আমার কথা শুনো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি সোফায় বসে বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। এর বেশি কিছু হতে পারে না। রাহুল আমার সামনে বসে বলল, মা, আমি জানি সমাজ আমাদের বুঝবে না। কিন্তু প্রেম কি সমাজের জন্য? আমি রেগে গিয়ে বললাম, রাহুল, এসব বাজে কথা বন্ধ করো। তোমার বাবা এলে কি বলবো? সে হাসি দিয়ে বলল, বাবাকে বলার দরকার নেই। এটা আমাদের মধ্যের ব্যাপার। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি তোমার সাথে আর কথা বলবো না। রাহুল আমার পায়ের কাছে বসে বলল, মা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমাকে একটা সুযোগ দাও। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুমি লজ্জা করো না? সে মাথা নাড়িয়ে বলল, মা, প্রেমে লজ্জা নেই। আমি তোমার কাছে আমার মন খুলে দিচ্ছি। আমি তার দিকে তাকিয়ে ভাবলাম, এই ছেলেটা আসলেই পাগল হয়ে গেছে। হঠাৎ পূজা স্কুল থেকে ফিরল। মা, আমি ফিরে এসেছি। রাহুল সরে গেল। আমি পূজার দিকে গিয়ে বললাম, কেমন ছিল স্কুল? পূজা বলল, ভালো ছিল মা। কিন্তু রাহুল ভাইয়ার মুখে এমন ভাব কেন? আমি তাড়াতাড়ি বললাম, ও কিছু নয়। তুমি হাত মুখ ধুয়ে এসো। পূজা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো। মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছো সেটা বুঝতে পারছ? আমি তোমার জন্ম দিয়েছি। তুমি আমার গর্ভে ছিলে। রাহুল বলল, মা, সেসব পুরনো কথা। এখন আমরা দুজনই পূর্ণবয়স্ক। আমি হতাশ হয়ে বললাম, রাহুল, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে সুখী করতে চাই। তখনই হঠাৎ আমার মনে পড়ল, কয়েকদিন আগে রাহুলের ফোনে একটা মেসেজ এসেছিল। সেখানে লেখা ছিল, অভিনয় প্রতিযোগিতার জন্য স্ক্রিপ্ট মুখস্থ করে নিও। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, রাহুল, তুমি কি কোনো নাটক করছো? রাহুল হেসে বলল, না মা, এটা কোনো নাটক নয়। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি আরও সন্দেহ হল। আমি তার ফোনটা নিতে গেলাম। কিন্তু রাহুল তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখল।
আমি বললাম, রাহুল, তোমার ফোনটা দেখি। রাহুল বলল, কেন মা? আমি বললাম, আমার সন্দেহ হচ্ছে তুমি কোনো নাটক অভ্যাস করছো। রাহুল ইতস্তত করে বলল, মা, আমি কোনো নাটক করছি না। কিন্তু তার মুখের ভাব দেখে আমি বুঝলাম সে মিথ্যা বলছে। আমি জোর করে তার ফোনটা নিলাম। ফোনটা খুলে দেখলাম সত্যিই একটা থিয়েটার গ্রুপের থেকে মেসেজ এসেছে। আগামীকাল প্রতিযোগিতা। নিষিদ্ধ প্রেম নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে হবে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি সত্যিই অভিনয় করছিলে? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ মা। আমি থিয়েটার গ্রুপে যোগ দিয়েছি। আগামীকাল প্রতিযোগিতা। আমাকে একটা বিতর্কিত চরিত্র করতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তুমি আমাকে পাগল বানাচ্ছিলে? রাহুল হাসি দিয়ে বলল, দুঃখিত মা। আমি স্ক্রিপ্টটা মুখস্থ করার জন্য অভ্যাস করছিলাম। তুমি এত ভয় পেয়ে গেলে তো? আমি রাগ করে বললাম, রাহুল, তুমি আমার সাথে এমন খেলা খেলছিলে? রাহুল বলল, মা, আমি ভাবিনি তুমি এত সিরিয়াস নিয়ে ফেলবে। আমি শুধু অভিনয় করছিলাম। আমি তার কানে চিমটি কেটে বললাম, এমন অভিনয় আর করবে না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাহুল দুঃখিত মুখে বলল, সরি মা। আমি আর এমন করব না। হঠাৎ পূজা রান্নাঘর থেকে চিৎকার করে বলল, মা, এখানে একটা চিঠি পড়ে আছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি চায়ের কাপের পাশে একটা পুরনো চিঠি রয়েছে। চিঠিটা হাতে নিয়ে দেখি সেটা আমার নানির হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় শ্রাবণী, আমাদের বাড়ির একটা গোপন কক্ষ আছে। সেখানে পারিবারিক গুপ্ত সম্পদ রয়েছে। এই চিঠি যে পাবে সে সেই সম্পদের অধিকারী। আমি অবাক হয়ে রাহুল আর পূজাকে ডাকলাম। রাহুল এসে চিঠিটা পড়ল। মা, এটা কোথায় পেলে? আমি বললাম, চায়ের কাপের পাশে পড়েছিল। পূজা বলল, মা, হয়তো এটা কোনো পুরনো চিঠি। আমাদের বাড়িতে অনেক পুরনো জিনিস আছে। কিন্তু আমার মনে হলো এই চিঠিটা হঠাৎ এভাবে পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। চিঠিতে আরও লেখা ছিল, বাড়ির পূর্ব কোণে একটা পুরনো আলমারি আছে। সেই আলমারির পেছনে একটা গোপন দরজা আছে। রাহুল উৎসাহ নিয়ে বলল, মা, চলো দেখি তো সত্যিই কিছু আছে কিনা। আমি দ্বিধায় বললাম, রাহুল, এসব হয়তো কল্পনার ব্যাপার। কিন্তু পূজা বলল, মা, একবার দেখে নিলে ক্ষতি কি? আমরা তিনজন বাড়ির পূর্ব কোণের দিকে গেলাম। সেখানে সত্যিই একটা বড় পুরনো আলমারি ছিল। রাহুল আলমারিটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে আলমারিটা একপাশে সরাতে পারলাম। আলমারির পেছনে একটা ছোট দরজা দেখা গেল। দরজাটা খুব ছোট এবং পুরনো। রাহুল দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। ভেতর থেকে একটা অন্ধকার সুডঙ্গের মতো দেখা যাচ্ছে। পূজা বলল, মা, এটা কি? আমি বললাম, জানি না। হয়তো কোনো পুরনো গোপন রুম। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে উকি দিল। মা, এখানে একটা সিডি আছে। নিচে নেমে গেছে। আমি ভয় পেয়ে বললাম, রাহুল, ওখানে যেও না। বিপদ হতে পারে। কিন্তু রাহুল আর পূজা দুজনেই খুব উৎসাহী। রাহুল বলল, মা, চলো একবার দেখি। হয়তো সত্যিই কোনো ধনসম্পদ আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে রাজি হলাম। আমরা তিনজন ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। সিডি বেয়ে নিচে নামতে লাগলাম। সিডিটা পাথরের তৈরি এবং বেশ পিচ্ছিল। সাবধানে নামতে হচ্ছিল। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। কক্ষটা বেশ পুরনো এবং স্যাঁতসেঁতে। কক্ষের মধ্যে একটা পুরনো বুকের মতো বাক্স রয়েছে। বাক্সের উপর একটা তালা লাগানো। রাহুল বলল, মা, এই বাক্সেই হয়তো গুপ্তধন আছে। আমি বললাম, কিন্তু তালা কিভাবে খুলব? পূজা চারিদিকে তাকিয়ে বলল, এখানে একটা চাবি রয়েছে। সে দেয়ালের একটা ফাটল থেকে একটা পুরনো চাবি বের করল। রাহুল চাবিটা নিয়ে বাক্সের তালা লাগাল। অবাক ব্যাপার, চাবিটা পুরোপুরি মিলে গেল। তালা খুলে গেল। বাক্স খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। বাক্সের ভেতরে কিছু পুরনো স্বর্ণের গহনা, কিছু রূপার মুদ্রা আর কিছু পুরনো দলিলপত্র রয়েছে। রাহুল চিৎকার করে বলল, মা, আমরা ধনী হয়ে গেছি। পূজাও খুশি হয়ে নাচতে লাগল। আমি অবিশ্বাস্য চোখে সবকিছু দেখতে লাগলাম। পুরনো দলিলগুলো দেখে মনে হলো এগুলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তির কাগজপত্র। একটা দলিলে লেখা ছিল, এই সম্পদ কেবল সেই পেতে পারে যে সত্যিকারের অভিনেতা, যে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার অভিনয়ের জন্যই আমরা এই ধনসম্পদ পেয়েছি। রাহুল হেসে বলল, মা, মনে হয় আমাদের নানি জানত আমি অভিনয় করব। পূজা বলল, কিন্তু নানি তো অনেক আগেই মারা গেছেন। তিনি কিভাবে জানলেন রাহুল ভাই অভিনয় করবে? এই প্রশ্নটা আমার মনেও এলো। আমি আরও ভালো করে চিঠিগুলো পড়লাম। একটা চিঠিতে লেখা, আমাদের পরিবারের ছেলেরা সবাই অভিনয়ে পারদর্শী।
যে ছেলে সবচেয়ে সাহসী অভিনয় করবে সে এই সম্পদের অধিকারী হবে। আমি বুঝলাম আমাদের পরিবারে অভিনয়ের একটা ঐতিহ্য আছে। রাহুল সেই ঐতিহ্য অনুসরণ করেছে। আমরা সম্পদগুলো নিয়ে উপরে উঠে এলাম। বাড়িতে ফিরে প্রদীপও এসে গেছে। প্রদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা এত খুশি কেন? আমি প্রদীপকে সবকিছু খুলে বললাম। রাহুলের অভিনয়ের কথা, গুপ্তকক্ষের কথা, সবকিছু। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সোনারূপা দেখল তখন তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। প্রদীপ বলল, রাহুল, তুমি সত্যিই চমৎকার অভিনয় করেছ। তোমার অভিনয়ের জন্যই আমরা এই সম্পদ পেয়েছি। রাহুল বলল, বাবা, আমি প্রথমে শুধু থিয়েটার প্রতিযোগিতার জন্য অভ্যাস করছিলাম। কিন্তু এর ফলে আমরা এত কিছু পেয়ে গেলাম। পূজা বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে মা সত্যি ভেবে বসেছিল। আমি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই পাগল হয়ে গেছ গু। সেদিন রাতে আমাদের পরিবারে এক অভিনব আনন্দ। আমরা সবাই একসাথে বসে পুরনো গল্পগুলো নিয়ে আলোচনা করলাম। প্রদীপ বলল, আমাদের পূর্বপুরুষরা সত্যিই খুব চালাক ছিল। তারা জানত কিভাবে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে পরীক্ষা করতে হয়। রাহুল বলল, বাবা, আমি আরও ভালো অভিনয় শিখব। হয়তো আমাদের পরিবারে আরও গোপন সম্পদ আছে। পূজা হাসি দিয়ে বলল, তাহলে আমিও অভিনয় শিখব। হয়তো আমার জন্যও কোনো সম্পদ রয়েছে গি। পরের দিন রাহুলের থিয়েটার প্রতিযোগিতা হল। সে চমৎকার অভিনয় করল এবং প্রথম পুরস্কার পেল। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। বিচারকরা বলল, রাহুলের অভিনয়ে একটা প্রাকৃতিক সত্যতা আছে। মনে হয় সে সত্যিই সেই চরিত্রে বিলীন হয়ে গেছে। রাহুল পুরস্কার নিয়ে বাড়ি ফিরল। আমি তাকে অভিনন্দন জানিয়ে বললাম, তুমি সত্যিই দারুণ অভিনয় করেছ গু। রাহুল বলল, মা, তোমার সাথে যে অভ্যাস করেছিলাম সেটাই আমাকে সাহায্য করেছে। তুমি এত বিশ্বাস করেছিলে যে আমিও নিজেকে সেই চরিত্রে ডুবিয়ে দিতে পেরেছিলাম। আমি মাথা নাড়িয়ে বললাম, কিন্তু আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল গু। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে আবার সেই গুপ্ত কক্ষে গেলাম। প্রদীপ বলল, এখানে আরও কিছু আছে কিনা দেখি। আমরা ভালো করে তল্লাশি করলাম। দেয়ালের একটা ইটের পেছনে আরেকটা চিঠি পেলাম। এই চিঠিতে লেখা ছিল একটা মানচিত্র। মানচিত্রে আমাদের গ্রামের বিভিন্ন জায়গা চিহ্নিত করা। পূজা উৎসুক হয়ে বলল, মা, এই মানচিত্রে কি দেখানো হয়েছে? আমি মানচিত্রটা ভালো করে দেখে বললাম, মনে হয় আমাদের গ্রামের পুরনো মন্দির, পুকুর আর বাজারের অবস্থান দেখানো হয়েছে। রাহুল বলল, হয়তো এই জায়গাগুলোতেও কোনো গুপ্ত সম্পদ লুকানো আছে। প্রদীপ বলল, তাহলে আমরা কাল থেকে এই জায়গাগুলো খোঁজ করব গো। পরের দিন সকালে আমরা প্রথমে গ্রামের পুরনো মন্দিরে গেলাম। মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো। পুরোহিত ঠাকুর আমাদের দেখে বলল, কি ব্যাপার, তোমরা এত সকালে মন্দিরে? আমি বললাম, ঠাকুর, আমরা একটু মন্দিরের ইতিহাস জানতে চাই। ঠাকুর বলল, এই মন্দির তোমাদের পূর্বপুরুষরাই তৈরি করেছিল। তারা বলেছিল এখানে দেবতার আশীর্বাদে অনেক রহস্য লুকানো আছে গি। রাহুল জিজ্ঞেস করল, ঠাকুর, সেই রহস্য কি? ঠাকুর হাসি দিয়ে বলল, সেটা তো তোমাদেরই খুঁজে বের করতে হবে। তবে শুনেছি যারা সত্যিকারের ভক্ত তারা দেবতার কাছ থেকে ইশারা পায়। আমরা মন্দিরের চারপাশে ঘুরে দেখলাম। মন্দিরের পেছনে একটা পুরনো কুজো আছে। কুশোর পাশে একটা পাথরে কিছু লেখা খোদাই করা। পূজা পাথরের লেখাটা পড়ার চেষ্টা করল। মা, এখানে লেখা আছে, যে জল পান করবে সে সত্য দেখতে পাবে। প্রদীপ বলল, এটা কি অর্থ? রাহুল বলল, হয়তো এই কুয়োর জলে কোনো বিশেষত্ব আছে। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু এই পুরনো কুজোর জল পান করা নিরাপদ তো? ঠাকুর আমাদের কথা শুনে এগিয়ে এলো। এই কুজোর জল একদম পবিত্র। আমার দাদু বলতো, এই জল পান করলে মানুষ অন্তর্দৃষ্টি পায়। রাহুল সাহস করে কুজো থেকে একটু জল তুলল। জলটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। সে একটু জল পান করল। কিছুক্ষণ পর রাহুল চোখ বন্ধ করে বলল, আমি কিছু দেখতে পাচ্ছি গু। আমরা সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখছ? রাহুল বলল, আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বাগানে একটা পুরনো গাছের নিচে কিছু পুঁতে রাখা আছে। পূজা বলল, কোনো গাছ? রাহুল বলল, যে আমগাছটা বাড়ির একেবারে কোণে আছে সেটার নিচে। আমি অবাক হয়ে বললাম, সেই গাছটা তো অন্তত 50 বছরের পুরনো। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আমগাছটার নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক খোঁড়াখুড়ির পর একটা পুরনো কলসির মতো জিনিস পেলাম। কলসিটা মাটি থেকে বের করে পরিষ্কার করে দেখলাম তার গায়ে সুন্দর নকশা করা। কলসির মুখ একটা কাপড় দিয়ে বাঁধা। কাপড় খুলে দেখি কলসির ভেতরে আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি। থলি খুলে দেখি সেখানে একটা হীরার আংটি আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই আংটি পাবে সে আমাদের পরিবারের আসল উত্তরাধিকারী।
এই আংটি পরলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাহুল আংটিটা হাতে নিয়ে বলল, মা, এটা আমি পরতে পারি? আমি বললাম, অবশ্যই। তুমিই তো এই সব আবিষ্কার করেছ। রাহুল আংটিটা তার আঙুলে পরল। আংটি পরার সাথে সাথেই রাহুলের মুখে একটা আলাদা উজ্জ্বলতা এসে গেল। পূজা বলল, রাহুল ভাই, তোমাকে অন্যরকম দেখাচ্ছে কি? হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। বৃষ্টি শুরু হল। আমরা সবাই ঘরের ভেতর ঢুকলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, রাহুলের গায়ে একটা ফোঁটা পানিও লাগেনি। প্রদীপ অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? রাহুল নিজেও অবাক হয়ে বলল, আমি জানি না বাবা। আংটি পরার পর থেকে আমার অদ্ভুত লাগছে। আমি আংটির দিকে তাকিয়ে ভাবলাম, সত্যি এর কোনো বিশেষ শক্তি আছে কিনা। সেদিন রাতে রাহুল বলল, মা, আমি আজ অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি আমাদের পূর্বপুরুষরা আমার সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলছে? রাহুল বলল, তারা বলছে, আমাদের পরিবারের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে হবে। পরের দিন গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের একটা ছেলে কুজোতে পড়ে গিয়েছিল। সবাই তাকে উদ্ধার করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রাহুল সেখানে পৌঁছে আংটির শক্তিতে অনেক সহজেই ছেলেটিকে উদ্ধার করল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, রাহুল, তুমি এত শক্তিশালী হলে কিভাবে? রাহুল বিনয়ের সাথে বলল, এটা ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আমি জানতাম এটা সেই আংটির শক্তি। সেদিন থেকে রাহুল গ্রামের যে কোনো বিপদে এগিয়ে যেত। কারো বাড়িতে আগুন লাগলে সে প্রথমে পৌঁছে যেত। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতে শুরু করল। একদিন গ্রামে একজন সাধু এল। সাধু রাহুলের আংটি দেখে বলল, বাছা, এই আংটি অনেক পুরনো এবং শক্তিশালী। কিন্তু মনে রেখো, শক্তির সাথে দায়িত্বও আসে। রাহুল জিজ্ঞেস করল, কি দায়িত্ব? সাধু বলল, তুমি যত ভালো কাজ করবে, আংটি তত শক্তিশালী হবে। কিন্তু যদি কখনো মন্দ কাজে ব্যবহার করো, তাহলে এর শক্তি হারিয়ে যাবে। রাহুল মাথা নেড়ে বলল, আমি কখনো এর অপব্যবহার করব না। সাধু তার মাথায় আশীর্বাদের হাত রেখে বলল, তুমি তোমার পূর্বপুরুষদের যোগ্য উত্তরাধিকারী। তাদের আশীর্বাদ তোমার সাথে আছে। এরপর থেকে আমাদের পরিবারে একটা নতুন অধ্যায় শুরু হল। রাহুলের খ্যাতি চারদিকে ছড়িয়ে গেল। অনেক দূর থেকে মানুষ সাহায্যের জন্য আসতে লাগল। পূজাও তার ভাইকে দেখে অনুপ্রাণিত হল। সে পড়াশোনার পাশাপাশি গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। প্রদীপ বলল, আমাদের পরিবার সত্যিই ধন্য। আমরা শুধু টাকা পয়সা পাইনি, একটা মহৎ উদ্দেশ্য পেয়েছি। আমি মনে মনে আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানালাম। তারা আমাদের জন্য শুধু সম্পদই রেখে যাননি, একটা মহান দায়িত্বও রেখে গেছেন। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর থিয়েটার ছাড়ব না। অভিনয় আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আমি হেসে বললাম, তোমার সেই চা বানানোর সময়ের অভিনয়টাই আমাদের এত কিছু দিয়েছে। তুমি সত্যিই দারুণ অভিনেতা। রাহুল লজ্জা পেয়ে বলল, সেদিন তুমি কিন্তু খুব ভয় পেয়েছিলে মা। আমি বললাম, তোমার অভিনয় এত বিশ্বাসযোগ্য ছিল যে আমি সত্যি ভেবে বসেছিলাম। পূজা হাসি দিয়ে বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম। রাহুল বলল, আসলে অভিনয়ের মূল কথাই হল দর্শকদের বিশ্বাস করানো। এভাবে আমাদের পরিবারের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হল। রাহুলের অভিনয়ের প্রতিভা আর আংটির শক্তির সমন্বয়ে আমরা গ্রামের সবার প্রিয় হয়ে উঠলাম। আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ সাহায্য চাইতে আসত। আর আমরা আনন্দের সাথে সবাইকে সাহায্য করতাম। প্রদীপ একদিন বলল, আমাদের পূর্বপুরুষরা জানত, আমাদের পরিবারে এমন একজন জন্মাবে যে পরিবারের গর্বের কারণ হবে। আমি মাথা নেড়ে বললাম, রাহুল সত্যিই আমাদের গর্বের সন্তান। তার অভিনয়ের মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি। এই গল্পের শেষে আমি বুঝলাম, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরো জীবনকে বদলে দেয়া। রাহুলের সেই চা বানানোর সময়ের অভিনয়, যেটা আমি প্রথমে ভয়ানক মনে করেছিলাম, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে এসেছে। আজ আমাদের পরিবার শুধু ধনী নয়, সম্মানিত। আর এই সব কিছুর পেছনে রয়েছে রাহুলের অভিনয়ের প্রতিভা আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ।